Today we are going to discuss about the function as users of bank funds. But these bank funds are related to conventional banking system, right? So previously we discussed about the function as sources of bank funds, right? So we completed these things. Today, the users of bank funds. For example, we are collecting the funds from different sources, various sources, and then where we will use these funds. Okay, this is our concern today. So commercial banks, commercial conventional banks, I would say, use their funds in the following way: lending functions. So they are using their funds as an investment to some projects, some profitable projects, of course, to investment functions. They invest somewhere, and cash asset functions. There are so many and other functions as well, right? Okay. So how they use their funds to the lending functions or as a lender. Bank uses most of the funds mobilized as loans and advances. Bank কি করে? আমরা এখানে lending function নিয়ে পড়াশোনা করছি, investment function নিয়ে না। তাহলে ব্যাংক লোন দেয় অথবা অ্যাডভান্সেস, সেটা শর্ট টার্ম লোন হতে পারে, লং টার্ম লোন হতে পারে, রাইট? আচ্ছা, in developed countries 50% to 65% of funds of commercial banks are utilized for external loans. Sorry, extending loans, right? Extending loans and advances. Developed countries formula like Western countries. এটা developed. Underdeveloping. Since 1971. Okay. তখন underdeveloped ছিল, এখন developing. তাহলে তিন ধরনের: ডেভেলপড, ডেভেলপিং এন্ড পুয়ার কান্ট্রিজ, রাইট? এভাবে মনে কনসিডার করব, আন্ডার ডেভেলপড বলে, সাম অফ পুয়ার ইউজ করে না। আচ্ছা, ডেভেলপড কান্ট্রিজ 50 to 65% funds of commercial banks are utilized for extending loans and advances. কত পার্সেন্ট? 50 to 65%। তারা যে ফান্ডটা কালেক্ট করে ডিফারেন্ট সোর্সেস থেকে। আপনি ছিলেন কি আগে ক্লাসে? ছিলেন না? তো বুঝতে পারবেন। কালকে না, এর আগে ক্লাসে তাহলে ওই সোর্সেসগুলো যখন আপনি বুঝতে পারবেন যে কোন সোর্স থেকে আমরা ফান্ড কালেক্ট করছি, তাহলে এরপর আমরা এগুলো ইউজ করবো কোথায়, এগুলো থেকে ইউজ করবো আপনাদের থেকে ডিপোজিট মানি থেকে আমি ফান্ড কালেক্ট করছি না ব্যাংক, এখন কালেক্ট করে এখন আপনাদেরকে প্রফিট দিতে হবে না, হচ্ছে আপনাদেরকে ইন্টারেস্ট ইনকাম দিতে হবে না। প্রফিট তো না, এটা হারাম ইনকাম, তাই না? এটা হচ্ছে যে ইন্টারেস্ট বেসড ইনকাম দিতে হবে আপনাদেরকে। আচ্ছা, তাহলে এবং যেটা হচ্ছে আমার এক্সপেন্স, ব্যাংকের জন্য এক্সপেন্স না, আপনাদেরকে যেটা দিব ইন্টারেস্ট পেমেন্ট আমি করবো, এটা আমার জন্য কি এক্সপেন্স। এই এক্সপেন্সটা মেইনটেইন করার জন্য ব্যাংক কি করে, কিছু ল্যান্ডিং প্রজেক্টে হাত দেয়। এটা কত পার্সেন্ট? 50 to 60%। আচ্ছা, তারপর বাট সেম রেঞ্জ ফ্রম 65 to 75% ইন ডেভেলপিং কান্ট্রিজ। দেখেন, ডেভেলপড কান্ট্রিতে হচ্ছে 50 থেকে 65, আর ডেভেলপিং কান্ট্রিতে আমাদের মতো কান্ট্রিগুলোতে কত পার্সেন্ট? 65 to 75% ল্যান্ড করে, হাত দেয়। কাকে দেয়? দরবেশ বাবাকে দেয়। দরবেশ বাবা বুঝে নেই, বুঝছেন? দরবেশ বাবার মতো কিছু লোক ল্যান্ডিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট ফাংশন এগুলো করে টাকা হাজার কোটি টাকা নিয়ে চলে যায়, এই জন্য বাংলাদেশে ফরেন রিজার্ভ শর্ট দেখা যায়, জিডিপি ফল করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস ফল করে। কারণ টাকা যদি আপনি নিচ্ছেন, ব্যাংক থেকে নিচ্ছেন, টাকাটা নিয়ে কোনো প্রোডাক্টিভ কোনো কিছুতে আপনি ইউজ করছেন না, ইউটিলাইজ করছেন না, ইউ আর নট ইউটিলাইজিং দিস ফান্ড টু আ প্রোডাক্টিভ প্রজেক্টস, তাহলে আপনি ওখান থেকে যে প্রোডাকশনটা পাচ্ছেন না, যে অপরচুনিটি কস্ট আপনি মিস করতেছেন, আপনার জিডিপিতে ইম্প্যাক্ট করবে না, আপনার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটাতে ইম্প্যাক্ট করবে, এবং সেটা আপনি লস হচ্ছেন। আপনার কান্ট্রির যে কি বলে yield, যেটা মানে ইনকাম yield থাকে, বুঝছেন? একটা ডাউনওয়ার্ড স্লোপি হয়, এটা আপওয়ার্ড স্লোপে হয় না। স্যার কি বলবো?
তাহলে এটা হচ্ছে আপনাদের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ফান্ডিংটা যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, দেশের ফাইন্যান্সিয়াল পজিশনটা, একটা কান্ট্রির ফাইন্যান্সিয়াল পজিশনটা অনেক গুণ বাড়বে, বা দেশের ইকোনমিক কন্ডিশন কি করবে, আপওয়ার্ড স্লোপিং হবে, তাই তো? আচ্ছা, লোনস আর ক্লাসিফাইড ইন টু ওয়েজ, one for business investment or working capital, and another for non-business loans for individuals such as car loans, house loans, medical loans, etc. So the loans are classified in two ways. Okay? একটা কোনটা for business investment, আপনি বিজনেস করছেন, চা দোকান একটা দিচ্ছেন, আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, চা দোকান খুলে ব্যাংক লোন দিবে না, দিবেন না, সেটাই বলছি। কফি শপ দিতে হবে স্ট্যান্ডার্ড ওয়েতে, কফি শপ দিলে আপনি ব্যাংক থেকে লোন পাচ্ছেন, তাহলে হচ্ছে বিজনেস লোন হিসেবে ব্যাংক ল্যান্ডিং অ্যাক্টিভিটিস করছেন। দ্বিতীয়টা কোনটা, ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল কি বলুন তো, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির শর্ট টার্ম যে অব্লিগেশনস গুলো আছে, শর্ট টার্ম তার র ম্যাটেরিয়ালস লাগবে, ফর এক্সাম্পল শর্ট টার্ম বেসিসে র ম্যাটেরিয়ালস আপনি অনেক দিন ধরে রাখতে পারবেন না, একটা কোম্পানির র ম্যাটেরিয়ালস গুলো যেগুলো দিয়ে আপনি ডেইলি নেসেসারি প্রোডাক্টস গুলো তৈরি করবেন, তো এগুলো হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, যেগুলো এক বছরের মধ্যে ফিনিশড হয়, অথবা খুব উইদিন আ ভেরি শর্ট টাইম এটা ফিনিশড হয় এটা কোম্পানির মধ্যে, এগুলোতে আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে? ওটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। শর্ট টার্ম কি অ্যাসেট এন্ড শর্ট টার্ম লায়াবিলিটি যে ইয়া থাকে, ডিফারেন্স থাকে, এটা ওয়ার্কিং ক্যাপিটাল, কেমন ওই ম্যানেজমেন্টে। আচ্ছা, তারপর এন্ড আদার নন বিজনেস লোনস ফর ইন্ডিভিজুয়াল, এই যে নন বিজনেস লোন যেটা বিজনেসের সাথে কোনো সম্পৃক্ত না, বিজনেস ইনভেস্টমেন্ট সেটাও বিজনেস, ওয়ার্কিং ক্যাপিটাল সেটাও বিজনেস, শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট গুলো বিজনেস না। তারপর another for non business loans, and non business loans কোনগুলো, কার লোন, হাউস লোন, blah 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 blah, মেডিকেল লোন, এগুলাতেও তারা ল্যান্ড দেয়। কার লোনে দিচ্ছে না, এটা বড় বিজনেস হচ্ছে না, এখন আপনাদেরকে দিবে না, কেন দিবে না? স্যালারি স্টেটমেন্ট নেই, তাই তো? পেট্রোল বড়ের টাকা, হ্যাঁ আমাদের পেট্রোল বড়ের টাকা নেই, টাকা নেই। আচ্ছা, এই বিষয়গুলোর জন্য দিবে না। আচ্ছা, এখন আমরা লেটস সি হাউ অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট ফাংশনস। Investment function is the second head to use the bank's funds, okay? Bank invest in T-bill হচ্ছে কি, ট্রেজারি বিল, এটা হচ্ছে গভর্নমেন্ট বিল থাকে, এটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বেঞ্চ, এটাকে বলে বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট। কেন? এটাতে ইনভেস্ট করে যেটা পাবেন এটা কখনো ফল করবে না, এজন্য বেঞ্চমার্ক দরকার হয়। যদি আপনি অন্য কোনো বিলে, অন্য কোনো কমার্শিয়াল পেপারে যদি আপনি ইনভেস্ট করতে যান, ওখানে ফল করার সম্ভাবনা আছে না, ইন্টারেস্ট ইনকাম, দেশের কন্ডিশন অনুযায়ী, পলিটিক্যাল কন্ডিশন অনুযায়ী আপনার ওই পেপারগুলোর বা ওই বিলগুলোর বা ওই শর্ট টার্ম অ্যাসেটগুলো যেগুলো আপনি ইনভেস্ট করতেছেন এগুলো ফল করতে পারে শেয়ার প্রাইসের মতো, বুঝছেন? সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং হয়। তাহলে আপনারা ট্রেজারি বিলে হচ্ছে যে ব্যাংক কিছু ইনভেস্ট করে রাখে, এটা কেন, একটা নির্দিষ্ট ফিক্সড ইনকাম এটা চলে আসবে, এটা ব্যাংক রিস্ক ফ্রি থাকে, গভর্নমেন্ট ইনস্যুর। হ্যাঁ, তা তো ইনভেস্টমেন্ট প্রজেক্ট অনেকগুলা, কিন্তু একটা বড় একটা পোর্শন হচ্ছে সে কি করে, ট্রেজারি বিলে লাগায়, মানে গভর্নমেন্টের যে প্রজেক্ট, ধরুন গভর্নমেন্ট একটা ব্রিজ বানাচ্ছে, ব্রিজ কালভেট, বা বড় একটা ধরুন পদ্মা সেতু বানাচ্ছে ফর এক্সাম্পল, হ্যাঁ, এই পদ্মা সেতু বানাইতে গিয়ে ওর হাজার হাজার কোটি টাকা লাগছে না, এইগুলা হচ্ছে যে ওরা টি বিল ছাড়ে, ট্রেজারি বিল ছাড়ে ফর এক্সাম্পল, কেমন ওদের প্রজেক্ট, এখন তোমরা ইনভেস্ট করো, আমরা এখান থেকে প্রফিট উঠে পরে তোমাদেরকে এখান থেকে দিব। হ্যাঁ, বসুন্ধরা সিমেন্ট তো গভর্নমেন্ট প্রজেক্ট না, মানে ইনভেস্ট করছে না, ও বসুন্ধরা সিমেন্ট ওখানে ইনভেস্ট, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই বিষয়গুলো করতে পারে, কোনো কোম্পানি করতে পারে, ব্যাংক, আমি যদি ব্যাংকিং পার্সপেক্টিভে বলছি, ব্যাংকিং ইনভেস্টমেন্টগুলো নিয়ে আমরা বলছি, কেমন অর্গানাইজেশনাল ইনভেস্টমেন্ট বলছি না, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা ক্লিয়ার কিনা? আপনার কি, আপনার নাম কি? সামিয়া, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলুন তো, কোথায় ছিলাম? আচ্ছা, which issued by government, listen, which is issued by government, okay, it is less risky than any other security, listen যেটা বললাম একটু আগে, এটা less risky than any other securities that are exist in the market. It is easier to convert into cash, than any other securities. কেন? কারণ গভর্নমেন্ট প্রজেক্টগুলো খুবই মনে করেন হাই ক্লাস হয়, এগুলো যে কোনো সময় আমি কিনছি, আপনি কিনতে চান, সবসময় পাবেন না, তখন আমি যদি আপনার কাছে বিক্রি আপনি নেবেন, আমি ক্যাশ হয়ে যাচ্ছে, ইজিলি কনভার্টেড টু ক্যাশ হয়ে যাচ্ছে, সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং গুলো হচ্ছে, কেমন ক্যাপিটাল মার্কেটে। আচ্ছা, তারপর হচ্ছে যে
হ্যাঁ তারপর কি For this reason, for this reason it is more preferable, okay, it may be short term, intermediate or long term হতে পারে। long term হলে তখন বন্ডের মতো long term হয়ে যায়, long term investment হয়ে যায়, ওটা তখন বন্ড হয়ে যায়। বুঝছেন বিষয়টা? শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট থেকে যখন লং টার্ম, যখন আপনি পে করতে পারছেন না তখন লং টার্ম হয়ে যায়, মোর দ্যান 1 ইয়ার হয়ে যায়, তখন এটাকে বন্ড হিসেবে কাউন্ট করা হয়। এরকম ব্যাংকস also utilize funds as investment in blue chips and first class bonds, debenture, মানে এগুলো আমেরিকান পার্সপেক্টিভ থেকে ওরা যেগুলোতে ইনভেস্ট করে আর কি, বুঝছেন? লং টার্ম যেগুলোতে ডিবেঞ্চার বন্ডস এগুলো লং টার্ম কারণ ওগুলো টিবিগুলো শর্ট টার্ম হইলেও মাঝে মধ্যে লং টার্ম হয়ে যায়। যখন লং টার্ম হয়ে যায় ওটা লং টার্ম, মানে আপনি যখন ইউ আর ফেল টু পে অফ দ্য প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট, তখন এটা কি হয়ে যায়? লং টার্মে চলে যায়। ক্লিয়ার এটা? তাহলে ইনভেস্টমেন্ট ফাংশনগুলো এইভাবে কাজ করে একটা ব্যাংকিং পার্সপেক্টিভ থেকে, কেমন? এন্ড হোয়াট উইল বি দ্য নেক্সট? ক্যাশ অ্যাসেটস ফাংশন। ক্যাশ অ্যাসেটস indicate that portion of bank funds which is used to maintain banks liquidity in different forms. এটা হচ্ছে কোথায় ইউজ করা হয়? ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসের জন্য। বুঝছেন কিভাবে? কিভাবে এটা বুঝতে পারেননি? লিকুইডিটি ক্রাইসিস কখন হয়? পর্যাপ্ত পরিমাণ টাকা ধরেন আপনি ব্যাংক, এখন ব্যাংক সেটা ইনভেস্ট করবে, ক্যাশ অ্যাসেট ফাংশন করবে। ধরেন আমি ব্যাংক, আপনি আরেকটা ব্যাংক, এখন আপনি লিকুইডিটি ক্রাইসিসে ভুগছেন, আপনার লিকুইডিটি দরকার টু মিটিগেট দ্য শর্ট টার্ম অব্লিগেশনস। তখন আপনি আমার শরণাপন্ন হবেন যদি আপনার সাথে আমার ভালো রিলেশন থাকে বা বাইলেটারাল কি বলে কোলাবোরেটিভ প্রোগ্রামস থাকে, কেমন কোলাবোরেটিভ রিলেশন থাকে, সেক্ষেত্রে হচ্ছে বা কোলাবোরেশন থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে বলতেছেন যে আপনার লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে, আপনার বড় অ্যামাউন্ট লাগবে, আমি সেটা আপনাকে প্রোভাইড করতেছি উইথ আ ইন্টারেস্ট, উইথ আ পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, রাইট? কত পার্সেন্ট সেটা ডিপেন্ড করবে ওই কত দিনের জন্য নিচ্ছেন, কত সময়ের জন্য নিচ্ছেন, বা কত তাড়াতাড়ি আপনি এর আগে দিতে পারবেন। এবং এটাতে ডিসকাউন্টেড রেটও থাকে, যদি আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, যে কন্ট্রাক্ট তার আগে দিয়ে দেন, তখন আপনাকে ডিসকাউন্ট করে দেয় কিছু, বুঝতে পারছেন? কারণ এটা তো 1-2 কোটি টাকা নেয় না, বিশাল অ্যামাউন্ট, বুঝছেন? মানে একটা ব্যাংক যখন সে যখন দেখবে যে তার বড় কোনো প্রজেক্ট তার কাছে প্রপোজাল আসছে বড় প্রজেক্টে, তখন সে এই প্রজেক্টে ইনভেস্ট করলে তার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল বা বেনিফিটেড হবে সে। সেক্ষেত্রে হচ্ছে যে তার ওই অ্যামাউন্টটা, তার শর্ট টার্ম লিমিটেশন ইম্পর্টেন্ট, ওইটা লিমিটেশন কতটুকু আছে বা শর্ট টার্ম যে অব্লিগেশনসগুলো আছে এগুলো মিটিগেট করতে তার কাছে পর্যাপ্ত লিকুইডিটি যদি থাকে, থাকলো, আর না থাকলে সে অন্য দিক থেকে নেবে। আবার ধরুন আমি হুট করে ইনভেস্ট করে দিলাম, কিন্তু আমার শর্ট টার্ম যে বিষয়গুলো, ধরুন আপনি আপনার ডেপোজিট আছে, ডেপোজিটের মানে ডেপোজিট মানে তুলবেন, বুথে কার্ডে টাকা তুলেন না, তুলতে গেলে যদি আপনি না পান তখন কি হবে? ওই বিষয়গুলো তো করা যাবে না। আপনি আমি এবং লক্ষ মানুষ তুলছে, কতটুকু লিকুইডিটি মানির দরকার আছে, লিকুইডিটি ক্রাইসিস যাতে কোনোভাবে না হয়। তাহলে আপনি যদি বড় প্রজেক্টে হন, সেক্ষেত্রে আপনাকে অন্য ব্যাংক থেকে নিতে হবে, অথবা এই লিকুইডিটি যদি আপনার ব্যাংকের ফাইন্যান্সিয়াল পজিশন যদি ভালো না থাকে, এই সামান্য আপনার যেটা শর্ট টার্ম অব্লিগেশন, যেটা আপনার রেগুলার বেসিস ডেপোজিটেড মানি থেকে তুলবে, ফিক্সড ডিপোজিট থেকে তুলবে, ওই তোলার টাকাটাও যদি আপনার না থাকে, ইনভেস্টমেন্ট তো দূরের কথা, তাহলে তো আপনার অবস্থা খারাপ। যেটা অনেকগুলো ব্যাংকের এই স্ক্যামটা হয়েছে, বুঝছেন না? রিসেন্ট পাস্ট তো হয়েছে অনেকগুলো, টাকা কই গেছে? সুইচ ব্যাংকে, যে বুঝছেন না, 65 থেকে 75% হয়ে গেছে। ব্যাংক কিভাবে চলবে? যার টাকা আছে উঠে নেন তাড়াতাড়ি, বুঝছেন? আচ্ছা, the assets in which funds are invested are, the assets in which funds are invested are, কোন অ্যাসেটে এই ফান্ডটা ইনভেস্ট করা হয় বলুন তো? এটা আরেকটু ইনডেপথ কিছু ফাংশন, কেমন? Cash involved, items in process of collection, balance with central bank, balance with sister banks, বুঝছেন? ক্যাশ ইনভলভ এটা হচ্ছে যেটা লিকুইডিটি, যেটা আপনার লিকুইডিটি ক্রাইসিস সময় যেটা হয়, আপনার নিজস্ব বোর্ডে টাকা আছে কিনা, নিজস্ব বোর্ডে কিছু টাকা রাখতে হবে। বোর্ড মানে একটা সিন্ধু থাকে না, ওটা বলে, ওটার মধ্যে আপনার টাকাটা রাখতে হবে, যাতে করে আপনার এই যে ডেইলি বেসিসে যে লিকুইডিটি ক্রাইসিস হয় যাতে না থাকে, বা লিকুইডিটি যে জিনিসটা দরকার এটা যাতে আপনি মেইনটেইন করতে পারেন। ব্যাংকে না গিয়ে গিয়া রাখতে হবে স্যার, টাকা রাখতে হবে স্যার, মানে এই যে 400 টাকা মানে বাজারে স্যার বেশি
স্বর্ণ তারপর আইটেমস ইন দ্য প্রসেস অফ কালেকশন, আপনার অ্যাকাউন্টস রিসিভেবল কিছু বিল থাকে যেটা আপনি পাবেন, এই টাকাটা আপনার প্রসেসের মধ্যে রাখতে হবে সবসময় যাতে করে আপনার হাতে ভরপুর ক্যাশ থাকে। কেমন? ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, আপনার সেন্ট্রাল ব্যাংকের সাথে সবসময় ব্যালেন্সিং রাখতে হবে, তার মানে ওখানে আপনাকে টাকা দিতে হবে, যেগুলো নিচ্ছেন ওগুলো দিয়ে দিতে হবে। সেন্ট্রাল ব্যাংক থেকে অনেক টাকা নেয় না, বুঝতে পারছেন? ব্যাংক যখন ক্রাইসিসে পড়ে ইন্টার ব্যাংকের কাছে যাবে, ইন্টার ব্যাংকের কাছে না পেলে তারপর কই যাবে? সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট হোপ অফ আ ব্যাংক টু মেইনটেইন ইটস লিকুইডিটি, রাইট? সেন্ট্রাল ব্যাংকের কাছে না থাকলে সেন্ট্রাল ব্যাংক থাকবে। আপনি যখন ব্যাংক ওপেন করছেন 400 কোটি টাকা ওরা আগে দিচ্ছেন, কত দিচ্ছেন? 400 কোটি। বাংলাদেশে কয়টা ব্যাংক? তা কয় হাজার কোটি টাকা? বুঝছেন না? হিসাব করলে কেমন রিজার্ভ আছে না, রিজার্ভ ফরেন রিজার্ভ আছে না, আপনার রেমিটেন্সের মাধ্যমে আসে। এটা তো কম টাকা। তারপর ব্যালেন্সেস উইথ সিস্টার ব্যাংক, যেটা বললাম আমি ব্যাংক আপনি ব্যাংক আপনি ব্যাংক আপনি ব্যাংক, আমাদের ইন্টারনাল সিস্টার ব্যাংক বলে এগুলোকে। কেমন? আচ্ছা, আদার ফাংশনস ফর আ নিউ ব্যাংক, হিউজ ফান্ডস আর ইউজড টু পারচেজ কি কোয়ালিটি ইকুইপমেন্ট, টেকনোলজি, ফার্নিচার, ব্লা 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 ইনার, বুঝছেন? আদার ফাংশনস এগুলো তো আমরা কিন্তু ইনভেস্ট করি। কিছু কিছু বলেন তো কোয়ালিটি ইকুইপমেন্ট যখন কিনি একটা কোম্পানির জন্য, আর কি টেকনোলজিক্যাল যদি কোনো ইস্যুস কিনি, বড় ধরেন আমরা কি কিনে চিপ, বিভিন্ন চিপ কিনি, তাই না? ওই যে তারপর হচ্ছে যে আপনার সিসি ক্যামেরা কিনে বা ব্লা ব্লা কিছু টেকনোলজিক্যাল বিষয় না, বুথ করতে গেলে এগুলো লাগে, এগুলা ফার্নিচার তো লাগবেই, তাই না? বিল্ডিং লাগে, অফিস লাগে, এটসেট্রা, ঠিক আছে? এগুলো এই আদার্স ফাংশনও কিন্তু ওরা কি করে, ব্যাংক কি করে, এই ফান্ডগুলো ইউজ করে। এখন আমার একটা বুথ লাগবে, এটা আমার নিজস্ব লাগবে, কিন্তু আমি এটা ইনভেস্ট করছি, এটা কিন্তু ইনভেস্টমেন্ট, কারণ এখান থেকে এই ফ্যাসিলিটিসটা পেয়ে যে ফ্যাসিলিটিসটা প্রোভাইড আমি ক্লায়েন্ট হতে পারবো না, তো ক্লায়েন্ট না হতে পারলে আলটিমেটলি আমার লস, বুঝতে পারছেন? তো ব্যাংকের লসটা চাবে না, তাহলে ওটা একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এই যে আপনি যখন পড়াশোনা করতেছেন, আপনি টাকা ঢালতেছেন, এটা যেরকম আপনার এক্সপেন্স, সেরকম আবার কি ইনভেস্টমেন্ট না? যদি প্রপারলি ইউটিলাইজ করেন এটা ইনভেস্টমেন্ট, কারণ এটা থেকে আপনার একটা ভালো চাকরি হবে পরবর্তীতে, আপনি বউ বাচ্চা খাওয়াইতে পারবেন, বিহারি করবেন না কেউ। আচ্ছা, না করলেও বাপ মারা তো খাওয়াইতে পারবেন, তাই না? আচ্ছা, তারপর আর কি বললাম? আচ্ছা, in order to create an impression that will attract larger number of customers, যেটা বললাম এই যে একটু আগে, হ্যাঁ, larger number of customers কে attract করতে গেলে এগুলা লাগে। On the other hand, existing bank requires funds for replacement, modernization and maintenance purpose, এগুলাতেও তারা ব্যাংক ফান্ডটা ইনভেস্ট করে, আদার পারপাস। এগুলো কি আদার ফাংশনস গুলোতে কাজে লাগে। ব্যাংকের মেইনটেনেন্স লাগে না, এটা ধরুন মেশিনারি নষ্ট হচ্ছে, এটাতে ইনভেস্ট করবে, তারপর হচ্ছে একটু ডেভেলপ করবে, ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস করবে, কেমন বিষয়গুলো, এগুলো তো তারা মেইনটেনেন্স, এই যে মেইনটেনেন্সে তারা হচ্ছে টাকা ইনভেস্ট করে। Moreover, bank may install high technology investments to render smooth and quick services, as usual যেটা আমরা এক্সপেরিয়েন্স করি। ক্লিয়ার? এটাতে কোনো কোশ্চেন আছে কারো এই পর্যন্ত? পারফরম্যান্স ইভালুয়েশন অফ ব্যাংক, আপনি ব্যাংক ইভালুয়েশন কিভাবে করবেন? ব্যাংকিং রিস্ক, এই রিস্কগুলোর মধ্য দিয়ে একটা ব্যাংক ইভালুয়েট করবেন। You have to evaluate a bank through different kinds of risks. তুমি বুঝতে পারছেন? তুমি মিটার কত পেয়েছেন? 20 এত কত পেয়েছেন? সিরিয়াসলি? আর কে পাইছে? ম্যাজিক কি আর কে কত পাইছে? 25 এর পর কে পাইছে মিটার? ওরে বাবা, অনেকগুলো। আপনি 25 পান নাই? পাইছেন স্যার। মোবাইল ইউজ করা যাবে না ক্লাসে। ব্যাংকিং রিস্কস, আচ্ছা তাহলে রিস্ক কি আছে বলেন? ক্যাপিটাল রিস্ক আছে, হোয়াট নেক্সট? ক্রেডিট রিস্ক আছে, হোয়াট নেক্সট? ইন্টারেস্ট রেট রিস্ক, মার্কেট রিস্ক, লিকুইডিটি রিস্ক, অপারেশনাল রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, আদার রিস্ক কি আছে? কান্ট্রি সেটেলমেন্ট এন্ড পারফরম্যান্স। তাহলে বলেন এগুলা দিয়ে কি আপনি একটা ব্যাংকে ইভালুয়েট করতে পারবেন কিনা? পারফরম্যান্স ইভালুয়েট করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি এমন ব্যাংকে ইনভেস্ট করতে চাচ্ছেন, এমন ব্যাংক চুজ করতেছেন টু ইনভেস্ট ইওর মানি, ফর এক্সাম্পল, তাহলে ওখানে দেখুন আপনি ওদের ক্যাপিটাল রিস্ক আছে কিনা, ওদের ক্যাপিটাল শর্টেজ আছে কিনা, অথবা ওদের ক্রেডিট রিস্ক আছে কিনা, ওদেরকে পে করলে ওরা ওই পেমেন্ট আমাকে ফেরত দিতে পারবে কিনা উইথ ইন্টারেস্ট। ইন্টারেস্ট রেট রিস্ক, ইন্টারেস্ট রেট কি খুব বেশি ভোলাটাইল, খুব বেশি চেঞ্জ হয়, খুব বেশি ফ্লাকচুয়েট করে, হ্যাঁ? অনেক ব্যাংকে সিলেক্ট করা থাকে না যে এত পার্সেন্ট আমি নিব, সিলেক্ট তো করা থাকে, কিন্তু মানে ডিফারেন্ট কাইন্ডস কি বলে এটা, ডিফারেন্ট কন্ডিশনের উপর বেস করে
ইন্টারেস্ট রেট চেঞ্জ হতে পারে, যেমন মার্কেট রিস্ক যখন হবে ইন্টারেস্ট রেট ফল করে বাই ডিফল্ট। তারপর আমরা লিকুইডিটি রিস্ক যখন হয়ে যায় তখন কিন্তু আমরা ইন্টারেস্ট আপনাকে যেটা পেমেন্ট করতেছে ওরা সাথে সাথে আপনাকে ডেকে এনে বলবে যে আমরা এই ইন্টারেস্ট এত পার্সেন্ট দিতে পারবো না, ইন্টারেস্ট কমে যাচ্ছে কারণ আমাদের ইনকাম নেই, আমার লিকুইডিটি এটা পে করা। আগে বলছিল তো দিবে তখন যদি না মানে নরমালি এটা হয় না, এটা হয় কখন, যখন রিস্কগুলো যখন একবারে হয়ে যায়। এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক বেটার টু ইনভেস্ট। মানে দিস ইজ হাউ ইউ ক্যান ইভালুয়েট আ ব্যাংক। আপনি যদি কোনো ব্যাংকে শেয়ার কিনতে যান, ব্যাংকের শেয়ার আছে না, প্রাইভেট মার্কেটে আইপিও ছাড় না, আইপিও ছেড়ে কি করে, ইনিশিয়াল পাবলিক অফারিং, আপনি ব্যাংকের মালিকানা নিচ্ছেন। ইউ আর গোনা বি দ্য ওনার অফ আ ব্যাংক, অফ আ হারাম ব্যাংক, রাইট? Yes. হ্যাঁ। তো আপনি এখন যখন আপনি ব্যাংকে শেয়ারটা নিচ্ছেন, so before you invest to the bank you have to evaluate this bank as well through some techniques, through some risk analysis, of course. What are them? Capital risk, credit risk, liquidity risk, market risk, interest rate risk, operational risk, and of course foreign exchange risk. কারণ হচ্ছে ওরা সবসময় ফরেন এক্সচেঞ্জ করে না, ওরা আপনার বিদেশ থেকে টাকা পাঠান, যে রেমিটেন্স পাঠান, যে ওরা কি করে ফরেক্স এর মাধ্যমে তো আনে, তাই না বিষয়টা? তো ওইটা একটা রিস্ক অবশ্যই। আপনি বাইরে টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনার ফ্যামিলিতে টাকা পাঠাচ্ছেন, ফ্যামিলি টাকাটা পায়নি, সো দিস ইজ আ রিস্ক। এই জিনিসগুলো যদি ব্যাংক কাজ না করতে পারে তার মানে বুঝতে হবে ওই ব্যাংকের ঝামেলা আছে। আপনাকে এগুলো মেইনটেইন করে ব্যাংক সম্পর্কে জানবেন, দেন ইউ ক্যান ইনভেস্ট টু দিস ব্যাংক, আদারওয়াইজ ইট উইল বি a serious consequence later on. Okay, আমরা তাহলে ডিটেইলে জানি, that will be the last topic of course. Okay, আমরা ডিটেইল জানি, সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক কি বলতো? ক্রেডিট রিস্ক কিভাবে হয়? রেশিও অফ নেট লোন লস টু দ্য টোটাল লোনস, বুঝছেন? রেশিও অফ নেট লোন লস টু টোটাল লস, এগুলো হচ্ছে একটা ক্যালকুলেশনের বিষয়, আমরা যেটা থিওরিক্যালি করতেছি। বুঝতে পারছেন বিষয়টা? আমরা করি না, রেশিও অ্যানালিসিস করি না, রেশিও অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলেন কখনো? হ্যাঁ, এগুলাই কাইন্ড অফ আমরা এখানে জাস্ট একটু পড়তেছি। আপনারা যখন পরীক্ষা যদি এটা আসে, কোশ্চেনটা আসতে পারে, আসলে আপনারা কি করবেন, এগুলা থেকে যোগাযোগে ডিসকাস করা যায়। আমাদের ওই যে মনে সেশনে এরকম একটা ছিল, কোশ্চেন ছিল, এটা বুঝছেন আপনারা, যে ডিসকাস অ্যাবাউট ব্লা 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 ব্লা। এমসিকিউ 30 দেওয়া হয়েছে তো, আপনারা দেখেন না, ইম্পর্টেন্ট চেক করে দেওয়া আছে। এখানে 3টা 4টা করে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে 5টা আছে, 5টার মধ্যে 2টা 3টা করে দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। কি আছে বলতো? রেশিও অফ নেট লোন লস টু টোটাল লোনস, এটা হচ্ছে রিস্ক। তারপর হচ্ছে কি আপনি টোটাল লোনের এগেইনস্টে আপনার লোন কতটুকু লস করছেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি রেশিও অফ লোন লস রিজার্ভ টু টোটাল লস, রেশিও অফ লোন প্রিজার্ভেশন টু টোটাল লোনস, ঠিক আছে? রেশিও অফ ডিফিকাল্ট, তাহলে এগুলা আপনারা পড়ে নিতে পারবেন না? এগুলো আমাদের কোনো কিছু না, যে কিভাবে লিকুইডিটি রিস্কগুলো হয়, কিভাবে ক্রেডিট রিস্কগুলো হয়, কোনটার এগেইনস্টে কি হয়, রেশিও অ্যানালিসিস আমরা যেটা করি, ঠিক আছে? ইন্টারেস্ট রেট রিস্ক কিভাবে হয়, রেশিও অফ লায়াবিলিটি বেসড অ্যাসেট টু আর্নিং অ্যাসেটস, বুঝতে পারছেন? লায়াবিলিটি বেসড অ্যাসেট না, আমরা যখন করি ইন্টারেস্ট রেট বেসড যখন কাজ করি, আমরা লায়াবিলিটি হয়ে যায় না ব্যাংকের জন্য। ক্যাপিটাল রিস্ক, রেশিও অফ টোটাল রিস্ক অফ ইকুইটি হোল্ডারস। এই ক্যাপিটাল রিস্ক হচ্ছে ওই ইকুইটি, শেয়ার মার্কেটে শেয়ার যখন ইস্যু করবেন, ওইখান থেকে আপনার কি রিস্ক হতে পারে, কি রিস্ক অ্যারাইজ হতে পারে, কেমন? অপারেশন রিস্ক হচ্ছে কি এমপ্লয়ি টোটাল অ্যাসেট, পার এমপ্লয়ি টোটাল অ্যাসেট, পার এমপ্লয়ি স্যালারি অ্যালাউন্স, এগুলা ঠিকমতো ওরা দিতে পারছে কিনা, ওদের এমপ্লয়িরা ঠিকমতো স্যালারি বা সবকিছু পাচ্ছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কি কিসের রিস্ক? অপারেশন রিস্ক, অপারেটিং রিস্ক, কেমন? এটা ডিপেন্ড করে ওরা কোম্পানি যদি ধরেন, আচ্ছা এটা অফলাইনে বলবো না, এখন বাদ দেন। হ্যাঁ, তাহলে this is all about our lecture today, so you can close the video, okay?